সরকার এই মুহূর্তে তার গদি হারানোর ভয়ে কাঁপছে। এটাই আবার একটা ঝুঁকি তৈরি করছে এই আন্দোলনের জন্য। ইটস এ ভেরি রিস্কি গেম, টাফ গেম। সরকার এই খেলাটা খেলে হয়তো তীব্র ভয় ধরিয়ে দিতে পারতো যে পরদিন আর কেউ মুভমেন্টে আসছে না, আর হতে পারতো উল্টো, যেটা আসলে হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদ পদবিতে থাকা ছাত্রলীগের নেতা কর্মীদের পদত্যাগের হিড়িক পড়ে গেছে। সরকার যা করছে এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে তারা কোনো মতেই তা মেনে নিতে পারছে না। অযোগ্যদের ভারে নুয়ে পড়েছে সরকার। কোন রকম ভনিতা না করে এটাই আমি আজকের এই আলোচনায় প্রমাণ করার চেষ্টা করব যে আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসে মনে হয়েছে প্রধানমন্ত্রী হতাশ, প্রধানমন্ত্রী বিধ্বস্ত, তার কথাবার্তা ধারাবাহিকতা ছিল না এবং তিনি কথা বলতে বলতে প্রায় উদাস হয়ে যাচ্ছিলেন। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, আমি রাজাকার ভাই। ভাই আমরাও রাজাকার, কিন্তু যারা ষড়যন্ত্রকারী, যারা এই কাজটি করেছেন, আমরা মনে করি তাদের সকলের নাম আমরা পেয়েছি। ওর চাকরি শেষ হওয়ার সাথে সাথে আমি বাংলাদেশের জনগণকে বলবো, এই হারুন যাতে বেনজিরের মতো পালিয়ে যেতে না পারে, ওকে দেশ থেকে বের হতে দিবেন না। আমি চাই শেখ হাসিনা যেন কোটা সংস্কার আন্দোলনকারীদের এই দাবি মেনে না নেয়, এটা আমি চাই। কেন চাই? দর্শক, হতাশ হয়ে পড়েছে প্রধানমন্ত্রী, তিনি এক ধরনের বিপর্যস্ত এবং এসব কারণেই সাম্প্রতিক এই ঘটনাগুলো ঘটছে। দর্শক, ঠিক এমনই মন্তব্য করেছে সাবেক সংসদ সদস্য জনাব গোলাম মাওলা রনি। দর্শক, এরই সাথে তিনি উল্লেখ করেছেন যে অযোগ্যদের ভারে নুয়ে পড়েছে সরকার। দর্শক, এমনকি সেটার প্রমাণও তিনি দিয়েছেন। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই আজকের নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে ডক্টর জাহিদুর রহমান উল্লেখ করেছেন যে গদি হারানোর ভয়ে কাঁপছে সরকার। দর্শক, সাম্প্রতিক তিনি অনেক কথা বললেও তার এই কথাটি অনেকটা গুরুত্ব বহন করছে। দর্শক, কি কি কারণে গদি হারাতে পারে এবং এই কোঠা আন্দোলন কি আদৌ সরকারের গদি পর্যন্ত যেতে পারবে বা সরকারের পতন ঘটাতে পারবে কিনা, দর্শক সেটি আশা করছি আজকের নিউজটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে ডিবি হারুন কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। দর্শক, সেখানে তিনি 7 জনকে গ্রেপ্তারও করেছে। কারা এই 7 জন ব্যক্তি এবং তাদেরকে কেন গ্রেপ্তার করা হলো, দর্শক সেটিও আজকে নিউজটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। দর্শক, এরই সাথে সাথে আপনারা আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে চলেছেন, যেখানে শিক্ষার্থীরা হিংস্র হয়ে পুলিশদেরকে জিজ্ঞেস করেছে আপনি কোঠার পুলিশ কিনা। এমনকি পুলিশ সেখানে কোনো উত্তর দিতে পারেনি, বোবার মতো দাঁড়িয়ে থেকেছে। দর্শক, সেই ভিডিওটি দেখলে আপনার লোম দাঁড়িয়ে যাবে। তো দর্শক, আমি আর বেশি কথা বলবো না। আমি ভিডিও শুরুতে আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকলেই সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। অযোগ্যদের ভারে নুয়ে পড়েছে সরকার। কোন রকম ভনিতা না করে এটাই আমি আজকের এই আলোচনায় প্রমাণ করার চেষ্টা করব যে আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসে এবং আওয়ামী লীগ যতদিন যাবত রাষ্ট্র ক্ষমতায় আছে এই রাষ্ট্র ক্ষমতার ইতিহাসে এই সময়টিতে আওয়ামী লীগ যতটা অযোগ্য লোকদের খপ্পরে পড়েছে, এইরকম অযোগ্য লোকদের কবলে কোনোদিন আওয়ামী লীগ পড়েনি। সংগঠনের বিভিন্ন পর্যায়ে যারা আছেন এদের বেশিরভাগই অতীতে যারা দল পরিচালনা করেছেন তাদের তুলনায় অসৎ, অযোগ্য এবং অথর্ব। দ্বিতীয়ত, এই যে রাজনৈতিক যারা নেতৃত্ব রয়েছেন তারা আবার যাদেরকে নিয়োগ দিয়েছেন বিভিন্ন কে পোস্টে, সরকারের কে পোস্টে, সেটা মন্ত্রী হোক, সংসদীয় কমিটির চেয়ারম্যান হোক, বিভিন্ন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হোক, আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হোক, আইজি হোক, ডিআইজি হোক, মানে অল কে পোস্টগুলো এর বেশিরভাগই তারা যোগ্য লোককে সিলেক্ট করতে পারেনি। তাদের জন্য যেই মুহূর্তে যে প্রয়োজন সেটি সামাল দেওয়ার জন্য যে প্রজ্ঞা, মেধা, যোগ্যতা যাদের রয়েছে তাদের মধ্যে অনেকেরই আছে, তাদেরকে বাদ দিয়ে কেবলই মাত্র চাকচিক্যপূর্ণ খুম্বিতম্বি করা, বড় বড় কথা বলা এবং যাকে বলা হয় ম্যানেজ মাস্টার, যারা সবকিছু ম্যানেজ করতে পারে, এই লোকগুলোই এখন আওয়ামী লীগের নেতৃত্বের একেবারে সম্মুখ সারিতে চলে এসেছে। আজকে আমরা যেখানে আছি আমার বুক ফেটে কান্না আসছে, বিকজ আমি 2009 থেকে এই সময়টাতে খুব গভীরভাবে দেখেছি। তখন কিছু কিছু বুঝেছি, আর এখন আওয়ামী লীগের বাইরে এসে ওই দৃশ্যগুলো যখন মূল্যায়ন করি তখন আমার কাছে মনে হয় যে বঙ্গবন্ধু কন্যাকে আল্লাহ অনেকগুলো সুযোগ দিয়েছিলেন, নিয়ামত দিয়েছিলেন। পুরো জিনিসটি তার জন্য এখন বুমেরাং হয়ে পড়েছে। এখন কোনো সমস্যা নেই, এই অর্থনৈতিক সমস্যা হলো মেইন। এই সমস্যাগুলো ওই সময়টাতে কেউ বুঝতে পারেনি এবং এখনো কেউ বুঝতে পারছে না। 2 নম্বর হলো এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যে যোগ্যতম লোক দরকার। আপনার কি মনে হয়
আমাদের এখনকার অর্থমন্ত্রী কিংবা এখনকার পরিকল্পনা মন্ত্রী, এখনকার এনবিআর চেয়ারম্যান, এখনকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর, মানে ইজ ইট পসিবল? সোনালী ব্যাংকের এমডি, জনতা ব্যাংকের এমডি, আগে মানে 2009 সালে সোনালী ব্যাংকের যারা এমডি ছিলেন, চেয়ারম্যান ছিলেন, বা ইভেন কি 111 সময় যারা ছিলেন, তাদের যে যোগ্যতা অভিজ্ঞতা ছিল, ইজ ইট পসিবল এদের দ্বারা? যদি সম্ভব না হয়, এরা কি সেই আওয়ামী লীগের নৌকার হাল আপনি এদের হাতে ধরিয়ে দিয়েছেন? এরা কি সম্ভব? 2 নম্বর পুলিশের কতগুলো কে পোস্ট, আপনি চিন্তা করেন। পুলিশের মধ্যে এমনি একটা ফ্রাস্ট্রেশন চলছে, তার মধ্যে এই যে বর্তমান আইজি সাহেবকে, ভালো মানুষ, সৎ মানুষের সাথে কোনো সন্দেহ নেই, কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের এই সৎ মানুষ দরকার নেই। এই মুহূর্তে পুরো পুলিশের মধ্যে চেইন অফ কমান্ড প্রতিষ্ঠা করতে পারে এরকম লোক দরকার, তরুণ নেতৃত্ব দরকার, যার সঙ্গে আওয়ামী লীগের অ্যাডাপশন রয়েছে, সম্পর্ক রয়েছে, ছাত্রলীগের সম্পর্ক রয়েছে। তো যারা তুলনামূলকভাবে সৎ, গাজীপুরে জমি কিনে নাই, ম্যানম্যান করে নাই, বিভিন্ন জঙ্গি নাটক সাজিয়াই নাই, এই সমস্ত পুলিশ কর্মকর্তাদের মধ্য থেকে যদি কাউকে এখানে বসানো হতো, এই যে যেমন রিটায়ার্ড গেল ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ফারুক সাহেব, তাকে যদি এখানে বসানো হতো, ঠিক আছে, ভালো হতো। বা এই যে এখন ধরেন যারা ক্ষমতায় আছে, অন্তত পক্ষে ছাত্রলীগ করছে, আমার খুব তাড়াহুড়ো হয়ে যাচ্ছে কথাগুলো বলতে। আমি যদি পুলিশের এডিশনাল আইজি পদে আছে 4-5 জন লোক আছে, যাদেরকে বসালে পুলিশ বাহিনীর মধ্যে একটা গতি চলে আসতো। কিন্তু তা না করে দেখা গেল যে এই ভদ্রলোককে 1 বছর এক্সটেনশন দিল, এবং এই 1 বছর এক্সটেনশনের কারণে কতজনের যে কপাল পড়লো, পুরো পুলিশ বাহিনীকে তছনছ অবস্থা। জাতীয় রাজস্ব বোর্ডে গিয়ে দেখেন, এই যে ভদ্রলোক আছেন, 3-3 বার করে তাকে এক্সটেনশন দিয়ে বসানো হয়েছে, বলা হয়ে থাকে এসটি ইমাম সাহেবের আপনজন। জাতীয় রাজস্ব বোর্ডে গিয়ে দেখেন এই লোকের সাথে পাবলিকের কতটুকু সম্পর্ক আছে। ইটস এ নেগোশিয়েবল পোস্ট। ব্যবসায়ীদের সাথে এনবিআর এর চেয়ারম্যানের একটা ভালো সম্পর্ক থাকতে হবে, এ গুড রিলেশন। তার মতো থাকতে হবে শাহ আব্দুল হান্নানের মতো। ইভেন কি যে গুলাম হোসেন নাকি যেন একজন ছিলেন বাণিজ্য সচিব, তাকে বানানো হলো। ইটস এ প্রো পাবলিক ওরিয়েন্টেড, যাদের সাথে সম্পর্ক ভালো। এই মুহূর্তে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হবেন সেই লোক যার দরজা 24 ঘন্টা খোলা থাকবে মানুষের জন্য, এবং তিনি সবার কথা শুনবেন। তারপরে তিনি এক টেবিলে বসে আলোচনা করে তিনি সিদ্ধান্ত নেবেন সমঝোতার ভিত্তিতে। প্রেস থাকবে, মিডিয়া থাকবে। সিমিলারলি বাংলাদেশ ব্যাংকে এখন এমন লোক বসাতে হবে যিনি মিডিয়া বান্ধব হবেন। এই মিডিয়া বন্ধ করে দিয়েছে, বাংলাদেশ ব্যাংকে ঢোকা যাবে না, এরকম লোক দিয়ে এখন বাংলাদেশ ব্যাংক যতটুকু আছে ততটুকু শেষ হয়ে যাবে। আর এখন যদি এমন একটা লোকে বসানো হয় যার সঙ্গে মিডিয়ার ভালো সম্পর্ক রয়েছে, জনগণের ভালো সম্পর্ক রয়েছে, আমানতকারীদের ভালো সম্পর্ক রয়েছে, ব্যবসা বাণিজ্য বুঝেন, এমন লোককে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানাতে হবে। নামাজ পড়ে কপালে দাগ পড়িয়ে ফেলেছে, তসবিহ গুনতে গুনতে হাত ফাটিয়ে ফেলেছে, মক্কা শরীফ তাওয়াফ করতে করতে কাবা শরীফ এর চত্বর গরম করে ফেলছে, হবে না। অর্থনীতি বুঝতে হবে এবং রাজনীতি বুঝতে হবে, আওয়ামী লীগের ভীষণ বুঝতে হবে, শেখ হাসিনার বিপদ বুঝতে হবে। এরকম একটা লোক আমি কে পোস্টগুলোতে দেখছি না, একজনও না। তো যার জন্য এখন এই যে সামনে এখন সেনাবাহিনী বলেন, র্যাব বলেন, সেখানের বাহিনীর প্রধান পদগুলো সব পাবলিক ওরিয়েন্টেড হতে হবে, জনরোষ তুঙ্গে। এখন ভাব দেখালে চলবে না, চোখ গরম করলে চলবে না, এখন বন্ধুত্বের সম্পর্ক নিয়ে এগিয়ে যেতে হবে। এবং বঙ্গবন্ধুর মতো বলতে হবে যে আমার কিছু নাই, আমি 2 বছর তোমাদের কিছু দিতে পারবো না, আমি এই হয়ে গেছি। এখন ঢং দেখালে চলবে না। তো সেই জায়গাটাতে আওয়ামী লীগের যে সমস্ত লোকজন কে পোস্টগুলোতে আছে, এর বেশিরভাগই অযোগ্য। এরা মানে অনেক রাজাবাসার চাকর বাকর হওয়ার উপযুক্ত নয়। রাজকর্মচারী তো দূরের কথা, রাজার বন্ধু তো দূরের কথা, আমাত্য হওয়া তো দূরের কথা, রাজস্বী হওয়া তো দূরের কথা। তো এই লোকগুলো দিয়ে এখন পাহাড় সমস্যা কি করে দূর করবেন? চীনের সাথে সমস্যা, ভারতের সাথে সমস্যা, ব্যাংকে টাকা নাই, নদীতে পানি নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, কি আছে বলেন তো? আপনি যে পায়খানা করবেন, আপনার পেটে তো খাবারও নাই ঠিক মতো। তো যার জন্য অ্যাজ এ হোল এই যে একটা পরিস্থিতি, যে এই পরিস্থিতিকে দেখতে হচ্ছে, এবং ন্যূনতম যদি অনুভূতি থাকে, মেজাজ ঠিক রাখা যায় না, ঘুম হয় না, হার্টবিট বেড়ে যায়। সরকার এই মুহূর্তে তার গদি হারানোর ভয়ে কাঁপছে। এটাই আবার একটা ঝুঁকি তৈরি করছে এই আন্দোলনের জন্য। কয়েকটা সিগনিফিক্যান্ট জিনিস গতকাল হয়েছে। সেটা হলো তার আগের দিন, পরশুর কথা বলছি, পরশু যখন ছাত্ররা আন্দোলন করছিলেন ঢাকায়, তার আগের দিন রাতে কয়েকটা ইউনিভার্সিটিতে, চিটাগং ইউনিভার্সিটিতে, জাহাঙ্গীরনগরে এরকম হামলা হয়েছিল। গতকাল ঢাকা ইউনিভার্সিটি এলাকাতে ছাত্রলীগ হামলে পড়েছিল আন্দোলনকারীদের উপরে, বেধড়ক পিটিয়েছে ছাত্রছাত্রী সবাইকে। সেদিন 2 জন মারা গেছে বলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বলা হয়েছে, যদিও আমরা আমাদের দেশের নিউজে সেটা দেখিনি। অ্যাপারেন্টলি এই বল প্রয়োগটা আসলে একটা দেখার জায়গা ছিল যে পরদিন কি হয়। এই বল প্রয়োগে পর কি আন্দোলন স্তিমিত হয়ে যায়? সবসময় আমি গতকালের সকালের ভিডিওতেই বলেছিলাম যে ইটস এ ভেরি রিস্কি গেম, টাফ গেম। সরকার এই খেলাটা খেলে হয়তো তীব্র ভয় ধরিয়ে দিতে পারতো যে পরদিন আর কেউ মুভমেন্টে আসছে না, আর হতে পারতো উল্টো, যেটা আসলে হয়েছে। গতকাল সারা দিন সকাল থেকে শুরু করে সারা দেশে
যেহেতু এই সম্ভাবনা আছে, ছাত্রলীগ প্রস্তুত হয়ে বসেছিল মোড়ে মোড়ে সারা দেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আশপাশে। কিন্তু শিক্ষার্থীরা সেটা মানেনি, তারা রাস্তায় নেমে এসেছিল। তারা তাদের অহিংস যে মুভমেন্ট সেটা করতে গিয়েছিল। অনিবার্যভাবেই যেটা হয়েছে, ছাত্রলীগ আগেই ঘোষণা দিয়েছে এবং তাদের সাধারণ সম্পাদক রীতিমতো ছাত্রলীগকে দায়িত্ব দিয়েছেন। তারা সেই দায়িত্ব পালন করেছে সুচারুরূপে। পুলিশকে সাথে নিয়ে, পুলিশের সাথে দাঁড়িয়ে তারা গুলি করেছে, তারা ঢিল মেরেছে, তারা পিটিয়েছে কোটা আন্দোলনকারীদেরকে। প্রচুর ভিডিও চারপাশে ছয়লাভ হয়ে গেছে। বাংলাদেশে একটা অ্যানার্কি চলছে, বাংলাদেশে কোনো স্টেট ইজ নট ফাংশনাল, এই জিনিসটা প্রমাণ হয় এটা দেখে। পুলিশের সাথে যখন অস্ত্র হাতে আর কেউ গুলি করে, আর কেউ আরেকজনকে পেটায়, তখন এটা স্টেটের এক্সিস্টেন্স নিয়ে প্রশ্ন তুলে দেয় স্বাভাবিকভাবেই। কয়েকটা খুব সিগনিফিক্যান্ট ফাইন্ডিং ছিল। আমাদের মধ্যে এক ধরনের, আমরা যারা পলিটিক্যালি একটু সচেতন মানুষ, তাদের মধ্যে এক ধরনের পারসেপশন থাকে, সেটা হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা, তারা পলিটিক্যালি খুব একটা কনসিয়াস না, তারা তাদেরকে নিয়ে ব্যস্ত থাকে, তারা তাদের একটা বিশেষ ধরনের জীবন দর্শন বা লাইফস্টাইল আছে, সেটা নিয়ে তারা থাকে, তাদেরকে দিয়ে কিছু হবে না। কিন্তু আমরা দেখলাম যখন বিভিন্ন জায়গায় চাপ তৈরি হচ্ছে, ঢাকায় কয়েকটা প্রাইভেট ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় তারা রাস্তায় তাদের অবরোধ তৈরি করেছিল, তাদের ব্লকেড তৈরি করেছিল। অসাধারণ ব্যাপার, দুর্দান্ত ব্যাপার। আরও খুব সিগনিফিক্যান্ট ব্যাপার, কলেজ এবং স্কুলের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছে। নটরডেম কলেজের স্টুডেন্টরা মতিঝিল দখল করে ফেলেছিল, দেখলাম। ভিকারুন্নিসার ছাত্রীরা একেবারে বাচ্চা, আমি লাইভে দেখছিলাম, স্কুলের ছাত্রীরাও স্লোগান দিচ্ছে। তারা অন রেকর্ড যারা কথা বলছে, এর আগের দিনের যে আক্রমণ হয়েছে, বর্বর হামলা হয়েছে, তার প্রতিবাদে দাঁড়িয়েছে তারা। অসাধারণ ব্যাপার ছিল। সুতরাং এই আন্দোলনটা ওয়াইড স্প্রেড হয়ে গেছে এবং এই যে একটা ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয়েছিল সরকারের কাছ থেকে, যে এটার উপরে এটা বিএনপি করছে, জামাত করছে ইত্যাদিতে, যদিও সেই দেওয়ার চেষ্টা হয়েছে, আমি সেই জায়গায় আসবো। এটা করে কি সম্ভব? সম্ভব না। যে 7 জন মানুষ মারা গেছে, তার মধ্যে 7 জনের বাইরে সম্ভবত একজন 10ম শ্রেণীর একজন ছাত্রী আছে রংপুরে। রাজশাহীতে নাকি আন্দোলনটা শুরু করেছে 9ম শ্রেণীর একটা ছাত্রী একা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে। সুতরাং এই যে স্পন্টেনিয়াসলি মানুষ নেমে আসা, মানুষের কানেক্টেড হয়ে ওঠা, এটা বোঝায় যে এটা আসলে একটা অর্গ্যানিক মুভমেন্ট। কারণ ওই যে বলেছিলাম আগের দিন, যতবার আপনি পিটিয়েছেন কোটা আন্দোলনকারীদেরকে, ততবার আসলে আপনি এই দেশের প্রত্যেকটা মা বাবার সন্তানকে পিটিয়েছেন বলে তারা ফিল করেছেন। প্রত্যেকটা ঘরে ঘরে একজন পটেনশিয়াল চাকরি প্রার্থী আছে। এই ফেইল্ড স্টেটে, এই তথাকথিত উন্নয়নের বয়ানের জাহান্নামে মানুষের চাকরি হয় না, কারণ ফালতু তথাকথিত অর্থনৈতিক উন্নয়নের মিরাকল ফালতু জিনিস প্রমাণিত হয়ে গেছে। সো তাদের মাথায় ওই চিন্তাটা কাজ করে, তাই করেছে। এটাও একটা অসাধারণ সিগনিফিক্যান্ট ব্যাপার ছিল। এবং সরকারের লোকজন, ছাত্রলীগ যেভাবে রিটালিয়েট করেছে, পুলিশ যেভাবে হামলে পড়েছে, অন্তত একটা জায়গায় একটা হত্যার ক্ষেত্রে আমরা দেখেছি। এছাড়া সরকার আরও কিছু আচরণ বোঝা যায়, সরকার সিরিয়াসলি প্যানিকড। সকালবেলায় গতকাল সকালের কথা বলছি, আমাদের সামনে একটা নিউজ এসেছিল, 10 মিনিটস স্কুলের 5 কোটি টাকার ফান্ডিং সরকার বন্ধ করেছে। প্রতিমন্ত্রী তথ্য প্রযুক্তি প্রতিনিধি জনাব রীতিমতো ফেসবুক স্ট্যাটাস দিয়ে এটা বাতিল করেছেন এবং সবাই 2-4 মিলিয়েছে, কারণ ওই প্রতিষ্ঠানের মালিক জনাব আয়মান সাদিক এই কোটা মুভমেন্ট এবং ঢাকা ইউনিভার্সিটিতে রক্তপাতের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছেন। আমি আসলে 10 মিনিট স্কুল সম্পর্কে খুব বেশি ডিটেইল জানি না এবং জনাব সাদিক সম্পর্কে খুব বেশি কিছু জানি না, কিন্তু যেহেতু সরকারি ফান্ড পাচ্ছেন, আমি ধারণা করি সরকারের সাথে তার সুসম্পর্কই ছিল। এই যে ফান্ড বাতিল হলো, এটা সরকারের আতঙ্কের একটা সিগন্যাল, কারণ পক্ষত্যাগের পরিস্থিতি কি তৈরি হচ্ছে। আমরা এর মধ্যে দেখেছি বিভিন্ন জায়গায় ছাত্রলীগের কমিটি থেকে পদত্যাগ করছে, বিভিন্ন জায়গায় নিউজ আমাদের সামনে এসছে, প্রকাশ্যে ফেসবুকে ঘোষণা দিয়ে। এবং আয়মান সাদিকের মতো যাদের প্রচুর ইয়াং ফলোয়ার্স আছে, তারা যদি পক্ষত্যাগ করেন, আমি আবারও বলছি, আমি দুঃখিত, আমি আসলে চেক করে নিলে ভালো হতো ওনার পলিটিক্যাল কোনো অ্যালিজেন্স সরকারের সাথে রিলেশনশিপ আছে কিনা, আই রিয়েলি ডোন্ট নো, কিন্তু ফান্ড পাওয়ার ভিত্তিতে কথাটা বলছি। অ্যাটলিস্ট উনি সরকারের জন্য হার্মফুল না মনে করছে, মানুষজন যদি সরকারের পক্ষ ত্যাগ করতে পারে, সুতরাং দ্রুত একটা শাস্তি দিয়ে জনাব সাদিককে একটা শাস্তি দিয়ে এই মেসেজ আদার ইনফ্লুয়েন্সারকে দেওয়া হলো, বি কেয়ারফুল। সরকারের আতঙ্ক এবং ভীতির একটা প্রমাণ। আর কি প্রমাণ আছে? দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সব কিছু বন্ধ, হল বন্ধ, সবাইকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কারণ ধরলাম বিএনপি জামাত মোটিভেট করে লোকজনকে রাস্তায় আনবে, এত সোজা। তার মানে বিএনপি জামাতের কথায় সবাই নেমে পড়ছে। বিশেষ করে স্কুল কলেজ, আমি আপ টু HSC বলছি,
এই বাচ্চারা যদি রাস্তায় থাকে এটা আবার বিরাট বিপদের ব্যাপার, ওদেরকে পিটিয়ে তুলে ফেলা সহজ না। তারা নামবে কিনা আমি সেই আলোচনায় আসবো পরে। কিন্তু এই যে সব বন্ধ করে দিল, সরকারের আতঙ্কের প্রমাণ, ক্লিয়ার প্রমাণ। বিজিবি ডিপ্লয় করা হয়েছে। আমরা পুলিশকে অনেক ক্ষেত্রে, এর মধ্যেও সম্ভবত কোনো ইস্যুজ আছে, দু একটা জায়গায় পুলিশকে অনেক বেশি মারমুখী দেখা গেছে। রংপুরে সাঈদকে হত্যার সময় দেখেছি। এছাড়া খুব বেশি মারমুখী এবার পুলিশ ছিল না সরকারের সাথে, মানে পলিটিক্যাল সরকারের সাথে টানাপোড়েন হোক, কোনো রকম কোনো বৈশ্বিক চাপের কারণে হোক, ফলে বিজিবি ডিপ্লয় করতে হয়েছে। বিজিবি ডিপ্লয় করাও আসলে পরিস্থিতি যে আপনার নিয়ন্ত্রণের বাইরে এবং আপনি যে ভয় পাচ্ছেন তার আরেকটা নিদর্শন। যদিও বেশ কিছু জায়গায় বিজিবিকে পাল্টা স্টুডেন্টরা রেজিস্ট করে এগিয়ে গেছে, এই ঘটনাও ঘটেছে। দুর্দান্ত সাহসের এক প্রদর্শনী দেখলাম। সাঈদ যেভাবে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, মরে গিয়ে গুলি খেয়েও, এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী সাহস দিয়ে বুক চিতিয়ে দাঁড়িয়েছে। তার ভয় পাওয়াতে চেয়েছিল সরকার, কাজ হয়নি, তারা সাহস নিয়ে দাঁড়িয়ে গেছে। অর্থ ও অস্ত্র দিয়ে যারা কোটা সংস্কার আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে তাদের তালিকা গোয়েন্দা পুলিশের হাতে। মঙ্গলবার মধ্যরাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান শেষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান হারুনুর রশিদ জানান, শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে সক্রিয় স্বাধীনতা বিরোধী কয়েকটি সংগঠন। আবুল কালাম আজাদের রিপোর্টে বিস্তারিত। ঘড়ির কাঁটায় রাত 12টা ছুঁই। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে বিস্ফোরণের বিকট শব্দে বেড়ে যায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। অবশ্য এর কিছু সময় আগে থেকেই দলটির নয়াপল্টনের কার্যালয়ে অভিযান শুরু করে গোয়েন্দারা। সেখানে বিভিন্ন কক্ষ থেকে 500-ও বেশি লাঠিসোঁটা উদ্ধার করে তারা। অভিযানের এক পর্যায়ে পাশাপাশি দুটি কক্ষে 7টি দেশি বিদেশি পিস্তলের সন্ধান মেলে। বিএনপি কার্যালয়ের টয়লেটে পাওয়া যায় শতাধিক ককটেল। এ সময় 7 জনকে আটক করে গোয়েন্দারা। ছাত্রদল এবং তার অঙ্গ সংগঠনে আমরা প্রায় 7 জনকে আমরা গ্রেপ্তার করছি। এর মধ্যে একজন হলো, তারা অনেকেই দৌড়ে পালিয়ে গেছে, তার মধ্যে একজন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণও রয়েছে। মধ্যরাতে কেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান, এর ব্যাখ্যাও দেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান। স্বাধীনতা বিরোধী কয়েকটি ছাত্র সংগঠন তারা আজকে বিভিন্ন জায়গাগুলিতে তারা আজকে কিন্তু মিছিল সমাবেশ করেছে। প্রেস ক্লাবের সামনে আগুন লাগিয়েছে। সেটা কি কোমলমুখী ছাত্র এসেছে? একটি গ্রুপ যেমন অর্থ দিয়ে বিনিয়োগ করছে, অস্ত্র দিয়ে সরবরাহ করছে, আবার তারা গুজব ছড়িয়ে বিভিন্ন পরিবেশটাকে বিভিন্ন দিকে মানে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করছে। তারা যারা ষড়যন্ত্রকারী, যারা এই কাজটি করেছেন, আমরা মনে করি তাদের সকলের নাম আমরা পেয়েছি। দলের কেন্দ্রীয় কার্যালয়ে গোয়েন্দা পুলিশের অভিযান নিয়ে রাতেই বিএনপির পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। পুরনো তারা মাস্টার প্ল্যান বাস্তবায়ন করে আসছে, তার আবারও আরেকটি জঘন্যতম নমুনা দেখতে পেলাম এই মধ্যরাতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রধান কার্যালয়, নয়াপল্টনস্থ প্রধান কার্যালয়, গোয়েন্দা প্রধানের নেতৃত্বে তারা ভিতরে অভিযান চালিয়েছে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানে, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।